নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগত। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। আজকের দুটো বিষয় যেটা আজকে আমরা হাল্লা বলে আলোচনা করব, ডেফিনেট দুটো এমন প্রসঙ্গ যে প্রসঙ্গ ভবিষ্যতের জন্য খুব ইম্পর্টেন্ট। এক তো হচ্ছে দেশের স্বার্থে, আর দ্বিতীয় যে জায়গা সেটা হচ্ছে দেখুন, রাষ্ট্র তার বিরুদ্ধাচারণ যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ হওয়াটা কতটা বাঞ্ছনীয় সেটা আজকে ডেফিনেট আরও এক আলোচনার প্রসঙ্গ। আমরা কথা বলছি আজকে, এমনিতেও আমরা জানি যে ভবিষ্যৎ সীমানা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশন, এই ডিমিলিটেশন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এর মধ্যে নারী সংরক্ষণ বিল, এই দুই যদি কার্যকর হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভার যে এই মুহূর্তের আসন সংখ্যা অর্থাৎ 294, সেটা চলে যাবে 400-রও বেশি। তো আপনারা জানেন অলরেডি সেন্ট্রাল ভিস্তা তার আদল আমরা প্রত্যেকে সেটা দেখেছি। তো সেই আদলে সংসদের মতন বা সংসদ ভবনের মতন যদি বাংলাতেও তার আদলের আরও একখানা কাজ যদি করা যায় আধুনিক পরিকাঠামোকে সঙ্গে নিয়ে, তাহলে সেটা তো খুব উল্লেখযোগ্য জায়গা হবে। বর্তমানে যে হেরিটেজ ভবন রয়েছেন তা নিয়ে অনেক প্রসঙ্গে ডেফিনেটলি কথোপকথন হবে হয়তো আজকে, কিন্তু এই যে বিপুল সংখ্যক বিধায়ক যখন বেড়ে যাবে তাদের বসার জন্য তো জায়গা লাগবে। তাই আধুনিক পরিকাঠামো তার বাস্তবায়নকে লক্ষ্যে রেখে তার পরিকল্পনা কি হবে তা অলরেডি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন। আজকে এটা যেমন একখানা খুব তাৎপর্য রাখছে ভবিষ্যতের প্রস্তুতি এবং দূরদর্শিতা যে চিন্তাভাবনা, তারই সঙ্গে আজকে একটা খুব ইম্পর্টেন্ট বক্তব্য আমরা পেলাম রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে। যদিও এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে ভারত বিরোধী স্লোগান যদি চলে তাহলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা হবে সেটা সম্বন্ধে আপনারা অবগত। কিন্তু এবার তার থেকে আরো অনেকটা ধাপ এগিয়ে রাজ্য বিজেপি সভাপতি একেবারে স্পষ্ট করে দিলেন হাসপাতাল ছাড়া গতি নেই। আজাদি স্লোগান বা ভারত বিরোধী যে সমস্ত স্লোগান রয়েছে সেগুলো বললে পরে সোজা হাসপাতাল, এর বাইরে বেরোবার কোনো রকম জায়গা হবে না। ফলত একদিকে যখন ভারত বিরোধিতায় জিরো টলারেন্স, টুকরে টুকরে গ্যাং, তাদেরকে সাবধান করা হচ্ছে আরো একবার। আজাদি বললে সোজা হাসপাতাল, তার বার্তা সামনে আসছে। এরই মধ্যে প্রাসঙ্গিকতার জায়গা তা হচ্ছে আসন বাড়লে মাথা গোজার তো ঠাই লাগবে, সেটা নিয়ে দূরদর্শী চিন্তাভাবনা। ডিলিমিটেশন তার দূরদর্শী হিসেব, তা অলরেডি 400+ যদি হয় বিধায়কের সংখ্যা, তাহলে মেগা বৈঠক থেকে যা যা বার্তা এবং যে জমি দেখাশোনা করবার মতন যে বক্তব্য সেগুলো স্পষ্ট হচ্ছে। তাই আজকে প্রথম আলোচনার কেন্দ্রবিন্দুটাই আমরা রাখছি ডিলিমিটেশনকে ঘিরেই, যেটা আজকে অলরেডি আমরা গতকালের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সামনে নিয়ে এসে আজকে আরও নানান বক্তব্য সামনে এসে সেগুলোকে শোনাবো। কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে আজকে, জায়গা কেন দরকার, রাজ্যের সরকার কি বলছে। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। তার পরিকল্পনা যদি আপনি এখন থেকে না করেন, এখন থেকে যদি একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে, একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন এবং পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে। তো ভবিষ্যতের প্রস্তুতি এবং দূরদর্শী যে বক্তব্য, যার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সামনে আনলাম। দেখুন, এই মেগা প্রজেক্টের ক্ষেত্রে একটা সর্বদলীয় প্রতিনিধি এবং স্পিকারকে সঙ্গে নিয়ে জমি পরিদর্শনের প্রস্তাব তিনি দিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে এবং একই সঙ্গে স্বচ্ছতার প্রতি সরকারের যে আস্থা সেটাকে ফুটিয়ে তোলে। এখন হেরিটেজ ভবন অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতের রূপরেখা প্রস্তুত করার এই যে পদক্ষেপ রাজ্যের দীর্ঘমেয়াদী প্রশাসনিক উন্নয়নের কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। জানি না বিরোধীরা এ প্রসঙ্গে কি বলবেন, তবে আজকে ঠিক এই জায়গাতেই বিরোধীরা কতটা ওয়েলকাম করছে এটাকে, এটা হচ্ছে আজকের আমাদের বড় পার্সপেক্টিভের জায়গা।
আমাদের সঙ্গে যারা গেস্টরা রয়েছেন পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র চার্লস নন্দী, চার্লস দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক দেবব্রত রায়, দেবব্রত দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, শক্তি দাকে স্বাগত। আমি শুরুতে আগে আরও একবার বিষয়টা বোঝবার চেষ্টা করি, কারণ চার্লস দাকে দিয়ে শুরু করব। খুব ইম্পর্টেন্ট যে জায়গা ভবিষ্যৎ, আজকে তার বাস্তবায়নের জন্য যে দূরদর্শী চিন্তাভাবনা বা যা প্রস্তাব মুখ্যমন্ত্রী অলরেডি দিয়ে রাখেন, কতটা গুরুত্ব রাখে? চার্লস দাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখুন, আমাদের যে পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি বিধানসভা, এটা 1862 সালের জানুয়ারি, 17-18 জানুয়ারি এটা স্থাপন করা হয়েছে। তো ন্যাচুরালি এটা একটা হিস্টোরিক ভ্যালু আছে, এটা একটা হেরিটেজ ভ্যালু আছে। শুধু তাই নয়, আমাদের বিধানসভায় অনেক তাবড়ো রাজনীতিবিদ, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আরও অনেকেই এই বিধানসভায় বক্তৃতা করেছেন। লম্বা লিস্ট আছে, তেমন যাচ্ছি না। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে বিধানসভার স্থান একটা বড় ফ্যাক্টর। কারণ যেটা একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে ডিলিমিটেশনের পরে এখন আছে 294টা, এটা 400 হয়ে যাবে। তো ন্যাচুরালি মানুষের মানে যারা ইলেক্টেড মেম্বার যারা, তাদের বসার জায়গাটা একটা বড় ফ্যাক্টর, এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে আমরা যখন নতুন বিধানসভা ভবন করব, এবং এই যে ভবন যেটাতে মানুষ গিয়ে বিভিন্ন রকমের একটা মিউজিয়াম টাইপের করা হবে, যেখানে মানুষ গত 62 সাল থেকে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে যার মধ্যে একটা ঘটনা অবশ্যই থাকবে। মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন বিধানসভার মধ্যে ঢুকে মাস্তানি করেছিলেন, ভাঙচুর করেছিলেন। তখন ছিলেন বুদ্ধবাবু, ছিলেন তখন মুখ্যমন্ত্রী। বুদ্ধবাবু তখন ওই ভাঙচুর কীভাবে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এমএলএদের নিয়ে, সেটার জন্য যাতে মানুষ গিয়ে দেখতে পারে, লম্বা লাইন পড়েছিল। আপনাদের মনে আছে, প্রায় 1000-1500 মানুষ লম্বা লাইন দিয়ে বিধানসভার ভেতরে ঢুকে দেখেছেন মমতা ব্যানার্জির কীর্তিকলাপ। সেই কীর্তিকলাপও আমরা রাখবো, যে 6 সালের সিঙ্গুরের আন্দোলনের আগে উনি যেটা করেছেন, আধুনিক ছোঁয়া থাকছে আর কি এর সঙ্গে, এটা থাকবে। তো এইগুলো থাকবে, এগুলো থাকার জন্যই এই মিউজিয়াম ব্যবস্থা করা হচ্ছে, যাতে মানুষের কাছে আমাদের যে বর্তমান যে বিধানসভা তার হিস্টোরির যে ভ্যালু তুলে ধরা যায়। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে দেখুন, একটা তো হচ্ছে এমএলএ, একটা মনে রাখতে হবে এমএলসি, মানে যেটাকে বলা হয় বিধান পরিষদ। আমাদের আশপাশের যে রাজ্যগুলো আছে, যেমন ধরুন বিহার, ওদিকে আপনি মহারাষ্ট্রে যাবেন, এরকম বহু রাজ্য আছে যেখানে বিজেপি শাসিত রাজ্য, যেখানে এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, বিধান পরিষদের ব্যবস্থা হচ্ছে, যেখানে নমিনেটেড মেম্বার্সরা যেখানে ইলেক্টেড হন। তো যদি ভবিষ্যতে কখনো পশ্চিমবঙ্গেও যদি এমএলসি করা হয়, তার জন্য তো আপনার বসার জায়গা লাগবে। সেই দিকটা মাথায় রেখেও আমার মনে হয় সরকার এই সাধু উদ্যোগ নিচ্ছে। সরকার ওয়েলকাম করছে, এবং যারা বিরোধীরা রয়েছেন খুব স্বাভাবিকভাবে তাদেরকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিতে বলেছেন, এবং তারা কি করবেন। তো আমি তৃণমূল সমর্থক দেবব্রত দা যেহেতু রয়েছেন, দেবব্রত রায়, তো দেবব্রত দা কেমনভাবে দেখছেন এই যে চিন্তা ভাবনা? ওয়েলকাম করছেন তো? সকলকে শুভ সন্ধ্যা। হ্যাঁ, সুকুমার রায়ের কবিতা দিয়ে শুরু করি। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। আচ্ছা, মানে আমাদের মোদি ঠাকুরের আপন দেশে আইন কানুন কেন? দেখুন, এই ডিলিমিটেশন পদ্ধতিটা হয় জনসংখ্যার ভিত্তিতে। যদি জনসংখ্যার ভিত্তিতে আপনি দেখেন, মানে ফার্টিলিটি রেট, সেই ফার্টিলিটি রেট যদি দেখেন, আমাদের এই পশ্চিমবঙ্গে ফার্টিলিটি রেট কমে যাচ্ছে। লাস্ট যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে সেখানে 1.6, ইউপিতে 2.4, মানে হচ্ছে একজন বিবাহিত হাজব্যান্ড ওয়াইফের যে সন্তান উৎপাদনের ক্ষমতা ওই ওয়েস্ট বেঙ্গলে এসে 1.6, যদি 2 হয় তাহলে ঠিক আছে, একজন দুজন। কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের ফার্টিলিটি রেটটা ক্রমশ কমছে। সেইখানে গিয়ে ঝাড়খণ্ডে হয়ে যাচ্ছে 2.3, তার মানে ফার্টিলিটি রেট বাড়ছে। এমপিতে 2, বিহারে 3, ঠিক আছে। তাহলে সেদিক থেকে ওই দেখতে পাই আমাদের একটা ঘোষিত নীতি ছিল হাম দো হামারা দো। তার মানে যে নীতিটা আমাদের খুব সুন্দরভাবে পালন করলো ওয়েস্ট বেঙ্গল ও তো দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো, তারা কি হলো, তিরস্কৃত হলো, তাদের সিট দেখবেন কমে গেল। যদি উত্তর ভারতীয় মানে রাজ্যগুলোতে 30, 40, 50% সিট বাড়ে, সেখানে আমাদের 25 কি 30% বাড়বে। তার মানে ওই বললাম না, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন, আমরা যে খুব ভালোভাবে নীতিগুলো প্রণয়ন করলাম, তার জন্য আমরা তিরস্কৃত হলাম, কারণ আমাদের সিট কমে গেল। আর যারা করলো না, উত্তর ভারতীয় রাজ্যগুলো, তারা হলো পুরস্কৃত, তাদের সিটগুলো বেড়ে গেল। এটা নিয়ে নিশ্চয়ই চার্লস দা আগামী দিনে বলবেন। আর এই কটাক্ষ করতে গিয়ে চার্লস দা যেটা মিউজিয়ামের কথা বললেন, দেখুন, একটা
কি বলে আন্দোলন করতে গেলে অনেক কিছু ঘটনা ঘটে। তার মধ্যে একটা ঘটনা ঘটেছিল বিধানসভায়, যেটা চলাকালীন ওই ঘটনা, তার খরচাও কিন্তু তাদের বিধায়কদের মধ্যে ঢুকে শুনুন, তার খরচাটাও কিন্তু বিধায়কদের ঘটেছিল মাইনে থেকে কেটে নিয়ে মেটানো হয়েছিল। সেটাও তো মাথায় রাখতে হবে না। আর সেই সময় সিপিএম যে রাজনীতিটা করছিল, যে ফ্যাসিস্ট কায়দায় মানে বিরোধীদের কথা বলতে দেবো না, আটকে রেখে দেবো, বিরোধীদের যেতে দেবো না, যে কায়দায় তারা রাজনীতিটা করতো, সেই জায়গা থেকে আমার মনে হয় ওই পরিস্থিতিতে ওই ঘটনাটা ঘটানো ছাড়া কোনো উপায় ছিল না। যেমন চার্লসদা উত্তর দেবে যে সেন্ট্রাল ভিস্তা হয়েছে, সেখানে হয়তো আগামী দিনে ওটা পাস হবে কিনা জানি না, 2/3 মেজরিটি আদৌ পাবেন কিনা জানি না, মাসির গোপ জমালে মাসি মেসমশাই হবে। আর সেটা আমার প্রশ্ন হচ্ছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা কি অপরাধ? কখনোই অপরাধ না, একবারও বলছেন নিশ্চয়ই। কিন্তু সমস্যা ওইখানে, ওই যে বললাম না, আমরা ঠিকঠাক সরকারি নীতি মানে জাতীয় নীতি আমরা পালন করলাম, জাতীয় নীতি পালন করে আমরা হলাম তিরস্কৃত। কিন্তু জাতীয় নীতি যারা মানলো না, বিধানসভা ভাঙচুর করা জাতীয় নীতি পালন করা, না, আপনি তো অন্যদিকে চলে যাচ্ছেন। বুঝলাম, আমাদের যেটা ছিল সেন্ট্রাল ভিস্তায় সিট বাড়ানো হয়েছে, ডিলিমিটেশন, এবং আমাদের বিধানসভায় সিট বাড়ানো হবে, ডিলিমিটেশনে সিট বাড়ে 400 নিয়ে যাওয়া হবে। ভালো প্রস্তাব, ভালো জিনিস তো। কিন্তু সেই জায়গাটায় যদি আমাদের ওই প্যারালালি যে উত্তর ভারতীয় রাজ্যগুলো যদি বাড়ে, তাহলে তো আমাদের দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো তো সিটের মূল্যই থাকবে না। ওরা বাড়লো 60%, 70%, আমরা ভাবলাম 25%, 30%। সেই উত্তরটা আশা করি চার্জদা দেবেন, নিশ্চয়ই দেবেন। যেহেতু জনসংখ্যার ভিত্তিতে এটা হচ্ছে, জনসংখ্যা বাড়লে সিট বাড়বে, জনসংখ্যা কমলে সিট কমবে, স্বাভাবিক নিয়ম। এই উত্তরটা দিন। দেখুন, আমি প্রথমে ওনার একটা কথা উত্তর দেবো। উনি নিজের ফাঁদে নিজেই ফেসেছেন। এই যে বলছিলেন না ফার্টিলিটি রেট, যে আমাদের এখানে মানে বাচ্চাদের মানে অভিভাবকত্বে ব্রেক লাগানো হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে ফার্টিলিটি রেট কমছে, মানে মানুষ আর সন্তান নিতে চাইছে না। বিশ্ব জনসংখ্যা দিবসে এর একটা রিপোর্ট এসেছে যে কেন পশ্চিমবঙ্গে মানুষ আর সন্তান নিতে চাইছেন না মা বাবারা। তার মূল কারণটা হচ্ছে এখানে চাকরি নেই বলে। গত 15 বছরে এখানে ফার্টিলিটি রেট কমেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যেহেতু এখানে চাকরি নেই, বেকারত্ব বেড়েছে এবং ম্যাসিভ আর্থিক সংকট হয়েছে, এবং 7000টি কলকারখানা এখান থেকে চলে গেছে অন্য রাজ্যে, সেই জন্য মানুষ আর ভয়ে সন্তান নিতে চাইছে না। আমি বলছি সঙ্গে শিক্ষাও রয়েছে, হ্যাঁ। তো যার জন্য মানুষ যেহেতু ভয়ে সন্তান নিতে চাইছে না, সেই জন্য এখানে মহারাষ্ট্রে ফার্টিলিটি রেট কম কেন? সন্তান কমেছে মহারাষ্ট্রে। দাঁড়ান না, আপনার কথায় আসি। হ্যাঁ, আর্থিক সংকট যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে হয়েছে। সংকট চলছে। সেকেন্ড কারণটা হচ্ছে সেটা শিক্ষার জন্য, অন্য কারণ। হ্যাঁ, দ্বিতীয় কারণে যেটা উনি বললেন একটু আগে, ডিলিমিটেশনের কথা। দেখুন, 543টা যে লোকসভার সিট এখন দেখছেন, এটা 70-72 সালের ঘটনা। 70-72 সালের পরে আমাদের এখানে জনসংখ্যা বেড়েছে। যেমন পশ্চিমবঙ্গে 70-72 সালে জনসংখ্যা ছিল 6 কোটি, এখন সেটা 11 কোটি কাছাকাছি। অতএব ন্যাচারালি যেখানে জনসংখ্যা বেড়েছে, এখন যেখানে একজন সাংসদ তাকে 7টা বিধানসভা তাকে কেটার করতে হয়, দাঁড়ান মাঝখানে কথা বলবেন না, শিক্ষার কথা হচ্ছে তো। যেখানে একজন সাংসদকে 7টা বিধানসভা সামাল দিতে হয়, তারপরে সাংসদ কি হচ্ছে, বিধানসভা এলাকায় যে তার ভোটার তাদের কাছে পৌঁছতে পারছেন না। কিন্তু সেখানে যদি এমপিতে সংখ্যা বাড়ে, যদি লোকসভা সিট বাড়ে, অসুবিধার কোথায়? তাহলে সাংসদরা আরো বেশি করে ভোটারদের সার্ভিস দিতে পারবে। খুব ভালো জিনিস, কিন্তু আমাদের সিট কমবে কেন? সেই উত্তরটা তো সিট কোথায় কমবে? সিট তো বাড়বে না। তো প্যারালালি দেখুন, উত্তর ভারতীয়তে সিট দেখুন, জনসংখ্যার ভিত্তিতে যখন করছেন, সিট এই তো আপনি স্বীকার করলেন। 543 করে 800 উপর সিট, ফার্টিলিটি রেটটা স্বীকার করলেন আপনি, তো মেনে নিলেন 543 জায়গায় 800 সিট। পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ছে না কমছে? পশ্চিমবঙ্গের বললাম কেন কমছে, মমতা ব্যানার্জি আর্থিক সংকট, আর্থিক সংকট, কলকারখানা বন্ধ হয়ে গেছে, যেখানে আনএমপ্লয়মেন্ট আছে। টাকা পয়সা না থাকে, মহারাষ্ট্রে 1.6, মহারাষ্ট্র 1.6, তার কারণটা বলতে হবে। বিষয় নয় এটা, নিশ্চয়ই, অবশ্যই বিষয়, অবশ্যই। জনসংখ্যা নিয়ন্ত্রণ করে আমরা হব তিরস্কৃত, আর যারা করলো না তারা হবে পুরস্কৃত। এই 21 আইন মানে মারাত্মক জায়গা। যাই হোক, আমি চার্লসদা আসছি, শক্তিদার রয়েছেন, শক্তিদার কাছেও আসি, কারণ শক্তিদার কাছেও খুব ইম্পর্টেন্ট এই জায়গা। আধুনিক পরিকাঠামো তো জরুরি শক্তিদার, তো এই জায়গাকে কেন ওয়েলকাম করতে সমস্যা? দেখুন, এই ঘটনাটা এইখানে শুভেন্দুবাবুকে দিয়ে শুরু করলে হবে না। লোকসভায় কয়েকটা বিল পেন্ডিং হয়ে আছে, সেগুলো পাস করাবার জন্যে গতবার চেষ্টা করেছিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, সেটা পারেননি।
তার মধ্যে মূল হচ্ছে এই ডিলিমিটেশন, আসন সংখ্যা বৃদ্ধি, নারী সংরক্ষণ বিল, এগুলো এই ওর মধ্যে ছিল। আমাদের পূর্ব ভারত এবং উত্তর এবং দক্ষিণ ভারত এই দুটো ভাগ করলে যদি 800 পার্লামেন্টের সিট হয়, আর উনি বললেন এমএলসি, আজকে আমাদের পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আর 42টা হচ্ছে লোকসভা। এটা ঘটনা যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা এমপির 7টা বিধানসভায় সাধারণ মানুষের অভাব অভিযোগে পৌঁছানো যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এই দুটো বিল আগে লোকসভা এবং রাজ্যসভায় পাস হোক, এই দুটো বিল পাস না হলে তো এগুলো আসছেই না। আজকে আগামী দিনের কথা নিশ্চয়ই আমরা ভাববো, গঠনমূলক চিন্তাধারা নিশ্চয়ই আমরা করব। সেটাই তো হচ্ছে, মানে ভবিষ্যতের কথা তো বলেছেন ভবিষ্যতের কথা আগেই বিল দুটোকে পাস করা, সেটা তো ডেফিনেট পার্লামেন্টে এই বিল দুটো সাবমিট হয়ে ফেরত যেতে হয়েছে। আপনি ধরে নিন পাস হচ্ছে না, আমরা ধরলাম পাস হলো, এরপর যে ভাবনাটা সেটা ভাবা তো দরকার। যদি পাস হয় জনসংখ্যার ভিত্তিতেই তো হবে, জনসংখ্যা ভিত্তিতে এতে উপকৃত হবে বিজেপি শাসিত রাজ্যগুলো। আজকে পশ্চিমবাংলার থেকে অনেক বেশি আসন বাড়বে উত্তর ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারত, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গা। আর সেই আন্দাজে পশ্চিমবাংলায় কিন্তু সেই ধরনের বৃদ্ধিটা হবে না। এর একটাই কারণ যে এক দেশ এক ভোট, নারী সংরক্ষণ বিল, তারপরে এই ডিলিমিটেশন, এর ভিত্তিতে আসন সংরক্ষণ, আসন সংখ্যা বৃদ্ধি, এই বিলগুলো। তাহলে সত্যিটা আপনি বলছেন রাজনীতির জন্য কি এগুলো করা যাবেই না? রাজনীতির জন্য এগুলো করা যাবে না, সমানুপাতিক ভাবে একদম রেশিওকে মেনটেন করে। উনি বলছেন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে যাবে, স্পিকারকে অনুরোধ করেছেন এবং উনি বলেছেন যে এটাকে একটা হেরিটেজ বিল্ডিং করা হবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, এদেরও তো ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে কিছু অবদান আছে। শুধু ভাঙাচোরা নিয়ে দেখাবো, আর যারা মহান ব্যক্তিত্ব, যারা ভারতবর্ষের গণতন্ত্রের ভিতটাকে তৈরি করেছিলেন, ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিলেন, তাদেরকে এলিমিনেট করে শুধু ওইটাকেই রেখে দেবে। ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু হবে, না না ওইটুকুই রেখে সাফার করবেন। সিট কমে গেলে বিজেপিরও তো আসন কমে যাবে। বিজেপির মানে পশ্চিমবঙ্গে না ওটা আপনারাও সাফার করবেন, এবার আপনাদের প্রতিবাদ করা দরকার। আমি আসছি শক্তিদা, আপনি বলছিলেন, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আমি আসছি। শক্তিদা অনেকগুলো জায়গা বলছেন, আমি ডেফিনেটলি প্রত্যেকেই প্রসঙ্গ উত্থাপন করেছেন। একটা সংক্ষিপ্ত বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দুটো বক্তব্য দিয়ে ফেরাই আপনাদেরকে। এক হচ্ছে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এই প্রসঙ্গে কি বলছেন। একই সঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায়, তারই বাকি প্রতিক্রিয়া। দুটো প্রতিক্রিয়া নিয়ে ফিরছি আমরা আলোচনা। আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলা সংরক্ষণ বিল পাশ করার জন্য এর আগেও চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের বিরোধীরা করতে দেননি। আমাদের সরকার আবার চেষ্টা করবে মহিলা সংরক্ষণ বিল আনার জন্য। মহিলা সংরক্ষণ বিল অর্থাৎ 33% মহিলাদেরকে যদি আরক্ষণ দিতে হয়, সংরক্ষণ দিতে হয়, তার জন্য সেই বিলের মধ্যে উল্লেখ আছে যে ডিলিমিটেশন হতে হবে। তো ডিলিমিটেশন হলে পরে রাজ্যের বিধানসভার ডিলিমিটেশন হবে। স্বাভাবিকভাবে এখন যে প্রাচীন বিধানসভা আছে, যে বিধানসভা অনেক দিন আগে তৈরি, তার সিট ক্যাপাসিটি যা আছে তা দিয়ে তো সম্ভব নয়। আর এই রাজ্যে বছরের পর বছর না মুখ্যমন্ত্রী আবাস আছে, না মন্ত্রীদের থাকার ব্যবস্থা আছে। সাংসদরা, ধরুন উত্তরবঙ্গের সাংসদ বা জঙ্গলমহলের কোনো একজন সাংসদ কোনো কাজে কলকাতায় এলো, কোথায় থাকবে সে? কারো কাছে কোনো ইয়ে নেই। আমরা প্রথম হোটেল ভাড়া নিয়ে থাকতাম। এই যে একটা অব্যবস্থা, এরকম কোনো রাজ্যে নেই। সাংসদ যে দলেরই হোক, প্রত্যেকেরই তো কলকাতায় আসার প্রয়োজন হয়। তার তো একটা ব্যবস্থা থাকা দরকার, হোস্টেল থাকা দরকার, এই ধরনের কিছু থাকা দরকার। তো এই রাজ্য সরকারের আগের যে রাজ্য সরকারগুলো ছিল, সেই রাজ্য সরকারগুলো এই রাজ্য সরকারের হাতে চরম চ্যালেঞ্জ দিয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ধন্যবাদ জানাবো। ওনার সাথে আমার এর আগে একবার কথা হয়েছিল, তখন আমি এই বিষয়টি ওনার সাথে আলোচনা হয়েছিল। লিমিটেশনটা তো হচ্ছে কলকাতা পুরসভাকে কেন্দ্র করে, আর আসন বাড়বে তখন তো সেটা বিধানসভা ডিলিমিটেশন, আসন বাড়বে। আসন বাড়লে আমাদের তো বিধানসভা
ভবন ভাবতে হবে, সেই ভাবনা চিন্তা চলছে। সেই ভাবনা চিন্তাই কথাই কালকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় অধ্যক্ষ মহোদয় স্পিকার বলেছেন। 30 সেকেন্ডস আমি শক্তিদাকে যেহেতু আটকেছিলাম, শক্তিদার কাছে আসি। আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতির জন্য মহিলাদের সংরক্ষণ, আধুনিকীকরণ, এগুলো সব ভেস্তে যাবে? এটা হয় কখন? না, মহিলা সংরক্ষণটা কংগ্রেসই এনেছিল, এটা ভুলে যাবে না। যে 33% রিজার্ভেশন, সেটা কংগ্রেসই এনেছিল, মহিলাদের সংরক্ষণ। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য যেটা স্বীকার করলেন সুকান্তবাবু, যে বিরোধীরা এই বিল দুটো আগেও পার্লামেন্টে আনার চেষ্টা করা হয়েছিল, পার্লামেন্টে পাস করতে পারেনি। এবারও চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে ভাঙিয়ে তাদেরকে নিয়ে যে 2/3 মেজরিটি দরকার আপার হাউস এবং লোয়ার হাউসে, সেটা নিয়ে গিয়ে ডিলিমিটেশন। এটাই তো প্রমাণ করছে বিরোধীরা চান না মহিলার সংরক্ষণ, একই সঙ্গে দাঁড়িয়ে আধুনিক। আমি বেশি সময় মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় পলিটিক্যাল প্রাইজ দিয়েছে, তার জন্য উনি হেরেছেন। এবারে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। চার্লসদা, কত সংখ্যক মহিলাকে সংসদে পাঠিয়েছে মমতা ব্যানার্জি জানেন? আর কতজনকে প্রার্থী করেছিলেন? সেই তুলনায় বিজেপি আপনারা কথাই বলেন, কাজে কিন্তু করেন না। আপনারা মহিলা সংরক্ষণের কথা বলেন কিন্তু করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নারী প্রগতি মানে এই নয় যে আপনি মহিলাদের সঙ্গে আছেন। অবশ্যই আপনাদের মহিলাদের জন্য একটি কাজ মমতা ব্যানার্জি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অপমান করেছেন, ক্যান্ডিডেট দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবং সেকেন্ড থেকে সম্ভবত 38% মহিলা যিনি সবচেয়ে বেশি অপমান মহিলাদের করেছেন। আপনাদের সেখানে কামদুনির রেপের পরে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজন মহিলাকে রেপের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শরীর থাকলে যেমন একটু জ্বর টর হয়, তেমনি সমাজটা রেপ হবে। শুনুন, আসামিকে মালা পরিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দেয়, তাদের সম্বন্ধে বলা উচিত না। যারা ধর্ষকে আসামিকে বীরের সম্মান দেয় তাদের তো বলা উচিত, যারা মালা পরায়, এগুলো তো আমরা চোখের সামনে দেখেছি। আপনাদের মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা এমএলএ, নোয়াপাড়ার এমএলএ মনে আছে, তাকে স্টেজের মধ্যে অপমান করেছিলেন, ভুলে গেলেন না? কুলভূষণ সিংকে ভুলে গেছেন নাকি? তিনি কুলভূষণ সিংকে ভুলে গেলেন নাকি? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? ধর্মতলা স্টেজে আপনাদের নোয়াপাড়ার এমএলএ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অপমান করেছিলেন, আন্দোলন করেছিল, কি জন্য ভুলে গেলেন নাকি? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না? মহিলাকে সম্মান দিতে শিখেছেন। সংসদে 53 জন সরাসরি রেপ হলো একজন মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চরিত্র নেই, সরাসরি মহিলা নির্যাতনে অভিযুক্ত। চেঁচিয়ে লাভ আছে কিছু? সরাসরি মহিলা তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তার মহিলাদের প্রতি কি সম্মান ছিল সেটা গোটা রাজ্যের মানুষ জানেন। ফলাফলটা তার প্রমাণ হয়েছে। মহিলা বিচারপতিকে রাত 1টা পর্যন্ত আটকে রাখা হয়েছিল। তারপরে করেছিলেন মহিলা বিচারপতিকে রাত 1টা পর্যন্ত আটকে রাখা হয়েছিল। সব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলা বিচারপতিকে রাত 1টা পর্যন্ত এসআইআর নিয়ে তাকে আটকে রাখা হয়েছিল। তারপরের দিন সুপ্রিম কোর্ট বলেছিল there is a complete breakdown of law and order in West Bengal। ভুলে যাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ল অ্যান্ড অর্ডার কি মানতেন? এখনোই কি বা মানেন? গতকালও সেই প্রশ্ন উঠে গিয়েছে। বলুন শক্তিদা, বলুন। হ্যাঁ, একটু বলতেই তো ঠিক আছে বলেন। এই যে বিজেপির প্রতিনিধি বললেন না কামদুনি, আমি ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যারা ধর্ষিতা হয়েছিলেন তাদেরকে নিয়ে দিল্লিতে গেছিলাম। তখন তদানীন্তন রেলমন্ত্রী ছিলেন সিপি যোশী এবং প্রতিমন্ত্রী ছিলেন অধীর চৌধুরী। আমরা রাষ্ট্রপতির সঙ্গে ফ্যামিলিকে নিয়ে দেখা করেছিলাম। আর যে নোয়াপাড়ার মঞ্জু বোস, বিকাশ বোসের স্ত্রী, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানেটে যেটা করেছিলেন অপমান করলেন। বা মঞ্জু বোস, তাকেও ব্যক্তিগতভাবে, সে আমার অত্যন্ত কাছের বন্ধু ছিল। বিকাশ মারা গেছে এবং মারা গেছে 1 এপ্রিল। সেই দিন মানে সকালবেলা আনুমানিক 9:30 10টায় সে তার বাড়ির সামনে আততায়ীদের গুলিতে মারা গেছে। তার জায়গায় মঞ্জু বোসকে টিকিট দেওয়া ছিল। প্রথমবার জিতেছিল, সেকেন্ডবার জিতেছিল, থার্ডবার যখন যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের অভ্যন্তরে করে এবং যে একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আলোচনা বিষয়বস্তু। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নারী সুরক্ষা ছিল কিনা,
মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার রিটার্ন তো উনি নির্বাচনেই পেয়ে গেছে, Exactly. তার সেটাই বলছিলাম। রিটার্ন উনি নির্বাচনেই পেয়ে গেছে। সেটাই তো সেটাই তো দেবব্রত বলছিলাম। মানতে চাইছেন না। কিন্তু আমার কথা হচ্ছে মহিলা যে আজকে সংরক্ষণে মহিলাদের জন্য যা করেছে লক্ষ্মীর ভান্ডার, আরে। এটা তো মাইলস্টোন এগুলো। না সেটা পরবর্তী সরকারকে অনুপ্রবেশকারীরাও তো লক্ষ্মীর মান্যতা দিতে ভান্ডার হয়েছে। পাচ্ছে। পরবর্তী সরকারকে যারা বলেছিল দান, ভাতা, ভিক্ষা, চটি চাটা ইত্যাদি বলেছিল, এখন তো মান্যতা দিতে হয়েছে। ভোটের অন্নপূর্ণা স্বার্থে ভান্ডার আর করতে কিভাবে হয়েছে, কিভাবে ক্যারি কি ফরওয়ার্ড বিক্রি করতে করেছে? হয়েছে। এখানেই তো সাফল্য। না ভাতা দিয়ে একটা রাজ্য আর আপনি যে বললেন না 5 লক্ষ পুরুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, ভুলে গেছেন? একটু উত্তরপ্রদেশে যান না। লক্ষ্মী ছাড়া উত্তরপ্রদেশে লক্ষ্মীর ভান্ডার মহারাষ্ট্রে দিয়েছেন যান না। সব বলে আপনার আরে আমি কতজনকে পশ্চিম দিচ্ছেন? বাংলায় থাকি না একটু। কতজনকে কোথায় দিচ্ছেন উত্তরপ্রদেশ যাবো? অন্নপূর্ণা যোজনা কতজনকে? পশ্চিম বাজেট বাংলা কত থেকে যদি আবার বলুন সেই না। উত্তরপ্রদেশ বিচরণ কত করতে হয় মমতা লজ্জা। ব্যানার্জি 2,40,00,000 লক্ষ মানুষকে দিতেন, আপনারা কজনকে দিচ্ছেন? আচ্ছা, অন্নপূর্ণা মমতা যোজনা নিয়ে বন্দ্যোপাধ্যায় কেন ব্যাপক এই দুর্নীতি জায়গা থেকে চলে গেলেন তাহলে পরে? লোক বা মানুষ, সাধারণ মানুষ ভোট আমরা চুরি সবাই দিতে গেছে। কি ভোট ভোট চুরি। কি হয়েছে? একদম আচ্ছা হ্যাঁ, কারণ ওদের ভোট চুরি, SIR, তা তো বলবে, ওদের নেতৃত্ব নিজেই মানুষ বলেছে আমি হারিনি। বিজেপির সাথে মানুষ নেই তো। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আন্দোলনে গো দেখতে হারার পারেন। পরে BJP বলেছেন আমি থেকে হারিনি। কেউ তারপরে কিছু ইস্তফা বলার দেয় না, আছে? কি হলো? এদের মুশকিলটা হচ্ছে তৃণমূল দলটা, আরসোলারা এসে তৃণমূল দলটা ঢাকা দিয়ে সবচেয়ে চলে বড় গেল। মুশকিলটা এখানে হচ্ছে এরা হার থেকে শিক্ষা নেয় না। ধর্মেন্দ্র প্রধানকে রিটায়ার করতে হলো। এরা হেরেও শিক্ষা নেয়নি কিছু। কেন? হারার পরে এদের নেত্রী বলে আমি হারিনি, কি বলবেন? আরে শুধু এখন ইস্তফা নেত্রীর দেননি, এখনো অথচ বায়ো তিনি দেখুন, আবার নেত্রীর বায়োতে এখনো লেখা আছে ইস্তফার জন্য মুখ্যমন্ত্রী কত নেমেছিলেন ইস্তফা দিতে কত? হলো। দেখতে পেলেন তো দুদিন না, আগে সোমবার দিন মমতা ব্যানার্জি দেবব্রত দা, তার আগে তড়িঘড়ি করে মমতা পাবলিসিটি পেয়ে মানুষের যাবে। রায় মেনে নেয় না, তাকে আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পদত্যাগের জন্য। তিনি একজন মুখ্যমন্ত্রী, যখন হারলেন পদত্যাগ দেননি। এর থেকে চরম লজ্জার কিছু আছে? তো ভোট কোথায় হয়েছে, গণনা কোথায় হয়েছে? সেখানে এই কি, আমি তো দেশে নিজে আদালত বলে একটা বস্তু আছে, আপনারা প্রতি মুহূর্তে আদালতে যান। এই জায়গাটাতে কেন হচ্ছে না কিছু? বন্ধ হয়ে যাচ্ছে। কোর্টে যান, আপনাদের সেই একই কথা। আপনার মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, কোর্টে যাচ্ছেন না কেন? এখানে যেতে বেশি কোনো কি আছে? কোর্টে গিয়েও কোর্ট থেকে ফিরে এসছেন পরবর্তীতে, আর কিছু জানাচ্ছে না। যাচ্ছেন কেন? কোর্টে যান। স্কুটারের পেছনে বসছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, স্টুডিওতে বসে চেঁচিয়ে লাভ নেই, আপনি কোর্টে যান। বাইক চালিয়েছিল, যে আইনে সুকান্ত বাবু বাইক চালিয়েছে, ওই আইনেই মমতা ব্যানার্জি হেলমেট ছাড়া বসছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামেও হারেননি তো, তাই তো? এখন তাই তো বলবেন। স্টুডিও না চেঁচামেচি করে কোর্টে যান। মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে, বন্দ্যোপাধ্যায় জয়ী। দম নেই বেশ, কেন? কোর্টে যাওয়ার আমার প্রশ্নটা আমি একবারে এক কথায় উত্তর নেব সবার কাছ থেকে, যেহেতু বিরোধীদের উত্তর প্রায়োরিটি আমাদের কাছে। দেশের স্বার্থে ভবিষ্যতের প্রস্তুতির জন্য যে দূরদর্শিতা, যে জায়গা আজকে মুখ্যমন্ত্রী তিনি পথ দেখাচ্ছেন, সেটা থেকে স্বাগত করেন তো, ওয়েলকাম করেন তো? দেবব্রত দা এক কথায় হ্যাঁ কি না? শুনুন, ওয়েলকাম নিশ্চয়ই করবো, বেশ। কিন্তু যেখানে নিজের স্বার্থে আঘাত লাগছে অবশ্যই প্রতিবাদ করবো। শুধু শক্তিদা। আমাদের না, সেটা বেশ। চালতাদেরও লাগছে স্বার্থে। যাক, ওয়েলকাম করেছেন আপনি, শক্তিদা না, ওয়েলকাম। ভবিষ্যতের কথা ভেবে সমানুপাতিকভাবে যদি ডিলিমিটেশন হয়ে সংরক্ষণ হয়, অ্যাবসলিউট তাকে ওয়েলকাম করব। চলুন। কিন্তু সেটা যদি পলিটিক্যাল ইন্টারেস্টে হয় এবং যে কারণে পার্লামেন্টে পেশ করে ফিরে যেতে হয়েছে, যেমন কৃষক আন্দোলনের সময় সেটা করতে হয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশন দিতে হয়েছে, ঠিক এইভাবেই হোয়াট ইট ইজ এক্স্যাক্টলি মিন বাই পলিটিক্যাল অ্যাটেনশন, মানে আপনি যেটা বলছেন, আমি বলছি Political মহিলারা interest. যদি আমার সংসদে আসে, পলিটিক্যাল পলিটিক্যাল অ্যাটেনশনের কি আছে? পলিটিক্যাল অ্যাটেনশন না, পলিটিক্যাল ইন্টারেস্ট, অবশ্যই, গোবলায় রাজনৈতিক ঠিক স্বার্থ। করে যাবে। ইন্টারেস্ট আর অ্যাটেনশন, আমি সেটাই বলছি। যদি মহিলারা আমার সংসদে আসে, তাদের আসুক, সংখ্যা যদি বাড়ানো হয়, আসুক, তাহলে তাতে সমস্যাটা কোনো কোথায়? আপত্তি নেই। তাহলে কোথায় আপত্তি? আমি সেটাই বলছি। আপত্তিটা হচ্ছে সমানুপাতিক ভাবে করতে হবে। সমানুপাতিক মানে কোন দিক থেকে সমানুপাতিক? সমানুপাতিক আজকে যদি ডিলিমিটেশন হয়, তাহলে কেন বিরোধীরা একজোট হয়ে তার বিরোধিতা করে পাশ করাতে পারেননি অমিত শাহ, পাশ করাতে পারেননি নরেন্দ্র মোদী? তার একটাই কারণ, যে অন্যান্য রাজ্যে যেভাবে হবে আমাদের এই পূর্বাঞ্চলে ভারতবর্ষের ঠিক সমানুপাতিকভাবে সেই ডিলিমিটেশনটা হবে। বেশ, চার্লস দাকে দিয়ে শেষ করবো, একটা বিরতি নিতে হবে আমাকে। চার্লস দা, দেখুন, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে পলিটিক্স করি। তার মধ্যে একটা হচ্ছে যুবা, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে দলিত, একটা হচ্ছে কিষাণ। আমরা মহিলাদের সংরক্ষণে বদ্ধপরিকর এবং মহিলাদের ওয়েলফেয়ারে বদ্ধপরিকর। তার জন্য যা যা করার মোদী সরকার তাই করবে। এক্স্যাক্টলি। একটা বিরতি নেব, বিরতির পর এর পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আসবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সময় দেশের বিরোধিতা করা মানে সোজা হাসপাতালে যাওয়া। একটা বিরতির পর ফিরছি, সেখানে সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। এবার আমাদেরকে বুঝতে হবে যে কার কোথায় ব্যথা বা কার কোথায় অস্বস্তি। তোষণের দিন তো শেষ হয়েছে, তো এখন খুব ইম্পর্টেন্ট বার্তা শ্রমিক ভট্টাচার্য বলছেন, কারণ আমরা তো অলরেডি দেখে নিয়েছি দিল্লি থেকে শুরু করে আমাদের শহর কলকাতাতে আন্দোলনের নাম করে হুলিগানিজম কাকে বলে, দেশদ্রোহিতা কাকে বলে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তার এমন তাৎপর্যপূর্ণ বক্তব্য এর আগে আমরা পাইনি।
যে বক্তব্য তিনি দিচ্ছেন তা মারাত্মক। আমি সেই বক্তব্যটা আগে শোন। तेरी टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह কাশ্মীর মাঙ্গে আজাদি এসব কথা কিন্তু রাস্তায় বললে পুলিশ খুব মারবে। পুলিশকে বলবো এই ধরনের কথা যারা বলবে তারা যেন সরাসরি বাড়ি না ফিরে যেতে পারে, একবার যেন অন্তত একবার যেন কলকাতায় করলে পিজি এনআরএস কিংবা মেডিকেলের ওপিডি থেকে ঘুরে ইমার্জেন্সি থেকে ঘুরে বাড়ি যেতে পারে। এই ব্যবস্থাটা করবেন আজকের দিনে। ওনার ছবি সামনে রেখে আপনাদের কাছেও আবেদন করছি, যে যা কিছু করছে করুন, সে তো হবে, আইনের পথে চলবে। কিন্তু দেশকে টুকরো করতে গেলে আইনের পথে চলবে না, আইনের বাইরে রাখবে। খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের উপর দায়িত্ব দেওয়া আছে, পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, কিন্তু পুলিশের কাছে আমাদের আহ্বান, অন্যান্য সমস্ত বিষয়ে মানবাধিকার কমিশনের শুনবেন। গুলি টুলি চালাতে হলে আকাশে চালাবেন, বুকের দিকে চালাবেন না, এত হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন না, ট্রিগার হ্যাপি হয়ে যাবেন না, এগুলো তো ঠিক আছে। কিন্তু দেশ ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে, সে ব্যবস্থা করবেন, নাহলে খুব মার খাবে বলছি, এরপরে আমরা পেটাবো। মানে টুকরে টুকরে করার হুঙ্কার শুনলে দেশপ্রেমিকারা তারা কি চুপ করে বসে লালিপপ খাবে নাকি? যে বার্তা শ্রমিক ভট্টাচার্য আজ তুলে ধরলেন, এবং তার বার্তায় মুহূর্তে নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসব। কতটা প্রাসঙ্গিক এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে, কারণ অলরেডি আমরা দেখে নিয়েছি দেশ বিরোধিতা এবং দেশদ্রোহিতার স্লোগান। চার্লস দা, না দেখুন, প্রথমেই বলতে হবে যে মস্তিষ্কে টন টন ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে আসি। একদম মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টি ধর্মীয় রাজনীতি করে না, এসব তৃণমূল করে। ভারতীয় জনতা পার্টি জাতপাতের রাজনীতি করে না, আমরা বিশ্বাস করি শান্তি এবং উন্নয়নের রাজনীতি। তার মানে এই নয় আমরা বিশ্বাস করি মোদিজির সবকা সাথ সবকা বিকাশে, কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো আন্দোলনের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনি ভারত বিরোধী স্লোগান দেবেন, আজাদির স্লোগান দেবেন। যদি সেটা হয় তাহলে তার জন্যে যা যা করার আমরা করব। মনে রাখতে হবে এর আগে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন। মনে রাখতে হবে এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, এটা নেতাজির মাটি, এটা ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি, এটা কবিগুরুর মাটি, এটা স্বামীজির মাটি, এটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি। এই মাটিতে দাঁড়িয়ে আমরা আজাদি ভারত বিরোধী স্লোগান কোনো অবস্থাতেই টলারেট করব না। তার জন্যে শ্রমিক ভট্টাচার্য যা যা বলেছেন ঠিকই বলেছেন, তাদের আর কাউকে আস্ত ফিরে যেতে হবে না বাড়িতে। এর প্রসঙ্গে আমি আরও দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে কদিন আগে আপনারা ককরোচ জনতা পার্টির যে একটা র্যালি দেখছিলেন আমাদের কলকাতায়, দেখুন সিজেপি তার একটা ইস্যু আছে, শিক্ষায় তারা চান যেগুলো সেগুলো নিয়ে মোদিজি সরকার ভাবছে, সে আন্দোলন মধ্যে চলবে, শেষ হয়ে গেছে ইত্যাদি। এটা এক জিনিস, শিক্ষার নিয়ে আমরাও সিরিয়াস। কিন্তু শিক্ষারকে কেন্দ্র করে বা তার আন্দোলনকে কেন্দ্র করে সেদিন যা দেখলাম যে সাংবাদিকরা আপনারাও মার খেয়েছেন, একদম তার সঙ্গে কিছু লোকজন যাদের সঙ্গে সিজেপির কোনো সম্পর্ক নেই, এটা র্যালিটা বার করেছিল বামেরা বার করেছিল, সিজেপির কোনো সম্পর্ক নেই। কিছু লোকজন দেখলাম, তার মধ্যে কারা ছিল, এই অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট আফরোজ, এ হচ্ছে জামাতি। আফরোজের আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখবেন, এ স্লিপার সেলের একজন মেম্বার, এ পাবলিকলি বন্দুক নিয়ে দেখাচ্ছে এবং গুলি ছুটছে। এটা মমতা ব্যানার্জি সরকার কী করে এতদিন মেনে নিয়েছে, এই আফরোজকে আমরা কিন্তু ছাড়বো না। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট, নিজামও সেদিন কিন্তু পুলিশকে আক্রমণ করেছে এবং এখানে বিশৃঙ্খলার চেষ্টা করেছে নিজাম। রাহুল জামাল, তানভীর, আব্দুল খালিদ মোল্লা, মেটিয়াবরুজ, এই যে এলিমেন্টগুলো এরা পশ্চিমবঙ্গের বুকে খুব বড় রকমের অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছে। এই যে তৃণমূলী জিহাদি, এই তৃণমূলী জিহাদির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে গুন্ডা দমন আইন
আমাদের শুভেন্দু অধিকারী সরকার এনেছে তা আমরা প্রয়োগ করে দেখাবো, আমরা কোনো অবস্থায় ছাড়বো না। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট, মনে রাখতে হবে যে এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেটাকে কেন্দ্র করে আমরা সেদিন দেখলাম যে রাহুল গান্ধী সে ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছে। আসলে রাহুল গান্ধী যেটা চাইছে, আপনাদের মনে আছে একটা প্রেস কনফারেন্সে বা বিভিন্ন সময় দেখবেন পার্লামেন্টে বসে উনি ওই দাঁত দিয়ে নখ খুঁটছেন, ওই দাঁত দিয়ে নখ খুঁটেও প্রধানমন্ত্রী হতে চাইছে। টেনশন, মারাত্মক টেনশন। দাঁত দিয়ে নখ খুঁটে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চাইছে। শুনুন, আপনি যদি এখন লাদাখে দাঁড়িয়ে বিজেপির সমালোচনা করেন, আপনি হয়ে যাবেন চীনের দালাল। আপনি পাঞ্জাবে চলে যান, গিয়ে বিজেপির সমালোচনা করুন, হয়ে যাবেন আপনি খালিস্তানি, মানে বিজেপির কথায়। আমি বাংলায় এসে যদি বিজেপির সমালোচনা করবেন, আপনি হয়ে যাবেন বাংলাদেশি। বিজেপির সমালোচনার কথাই হচ্ছে না, বলতে দিন। আজাদি 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 নিয়ে একটু ব্যাখ্যা চাই। আমরা দেখেছি ওখানে ঢিল ছুটতে, বাসের উপর থেকে গেরুয়া স্কার্ফ গলায় জড়িয়ে ওখান থেকে গণতান্ত্রিক দেশে আমরা প্রত্যেকে বাস করছি, আজাদির মানে কি? শুনুন, যদি স্বাধীন ভারতবর্ষে বাস করছে, স্বাধীন ভারতবর্ষে বাস করছে, অবশ্যই অন্যায় প্রতিবাদ করা উচিত। কিন্তু আবার বলছি, রাষ্ট্রবিরোধী যদি অপমান করে কেউ, রাষ্ট্রের বাইরের লোক কেউ, আমাদের দেখুন, প্রধানমন্ত্রী চাওয়ালা হতে পারে, ঘুটেওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, যেই হতে পারে, সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে। না, আপনার কোথায় ব্যথা আমাকে একটুখানি বলুন। অবশ্যই প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করা উচিত। কিন্তু অ্যান্টি ন্যাশনাল এমপ্লয়ার্স তাদেরকে দেখাতে হবে, তাদেরও ফুটেজগুলো একটু দেখান, কারা করলো একটু দেখান, একটু শুনি না। আমরা ছবিতে এসে দেখতে পেয়েছি ওখান থেকে ডিম ছুঁড়ে মারছে কারা, তারা কারা, তাদের বেলা কিন্তু সব ঠিকঠাক আছে। অ্যান্টি ন্যাশনাল কি সম্পর্ক? আবার কথা শুন, তাদের গুন্ডারা আজাদি নিয়ে কেন যাদের ডিম ছুঁড়ে মারলো, আপনারা কি বিদেশ সীমাবদ্ধ থাকবেন নাকি? না না, তাদেরকে একজন ভারতীয় কিনা আগে ঠিক করুন। আবার এই তো মুশকিল, কে সমর্থন করেছে? ভারতীয় কি ভারতীয় না? সমর্থন করেছে, কেউ সমর্থন করেছে কি? বলুন এখানে। না না, কেউ সমর্থন করে না, বলুন। কেউ সমর্থন করে না। আপনি ক্ষমা চান, যখন ডিম ছুঁড়ে মারেন তখন সমর্থন করেন। আপনি ক্ষমা চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজাদি স্লোগান হয়েছে, কেন কোনো অ্যাকশন হয়নি? ক্ষমা চান, খুঁজে বার করুন। আপনাদের দায়িত্ব, বেরিয়ে যান। আপনাদের দায়িত্ব। মানে ভারতবর্ষের বিরোধী কোনো স্লোগান চলবে না, ক্ষমা চান আগে। ভারতবর্ষের বিরোধী স্লোগান সবাই সমর্থন করে, সিএন চ্যানেল সবাই সমর্থন করে। কিন্তু আপনাদের দরকার যেটা, আপনাদের আরএসএস লোক ওখানে ঢুকে ইট পাটকেল। আরে আজাদি স্লোগান উঠেছে, কন্ডেম করেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি তো পুলিশ প্রশাসন চালিয়েছেন, গতকাল রাস্তায় নেমেছিলেন। দেশ বিরোধী স্লোগান কেউ সমর্থন করে না। তাহলে পরে আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একইভাবে কথা বলবেন। কেউ করেন না। তাহলে কি করে আপনার নেত্রী করছেন? না না, কালকে কন্ডেম করেছে, এই স্লোগান সামনে আসার পর কোনো কন্ডেম হয়েছে? না না, এগুলোকে এখন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়া হয়েছে, মোটটাকে ঘুরিয়ে দাও। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছে, বাধ্য হয়েছে, দেশের স্বার্থে দিয়েছে, বাধ্য হয়েছে। আপনারা সেটাকে বলবেন ককরোচের জয়। আমাদের বিজেপির কেউ ইস্তফা দেয় না, দিতে বাধ্য হয়েছে। খেলায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছে, খেলায় পড়ে বিড়াল গাছে উঠেছে। সেই কষ্টটা থেকে এখন মুভমেন্ট ঘুরিতে দেশ বিরোধী স্লোগান অমুক তমুক বলে ব্যাপারটাকে আরো লঘু করার চেষ্টা করি। এই ঠিক যেটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে একদম শুরুতেই, কোথায় কার কোথায় কতটা ব্যথা রয়েছে এটাই তো ব্যথা। ব্যথা বুঝতে পারছি, দোষণ নেই, দোষণ হলে দোষণ ব্যথা কেজরিওয়াল। আচ্ছা এবার বলি, হেরে যাওয়া দুজন মুখ্যমন্ত্রী। না না, আচ্ছা বলুন বলুন। শব্দগত অর্থে আজাদি কথাটার অর্থ কি? স্বাধীনতা। আজাদ আজকে কাশ্মীর মাঙ্গে আজাদি মানে, আরে কাশ্মীর মাঙ্গে আজাদি বলিনি। হ্যাঁ বলা হয়েছে, না না বলা হয়েছে। আপনি দাঁড়ান, আপনার সময় একটা কথা বলিনি আমি। আজাদির শব্দগত অর্থ হচ্ছে স্বাধীনতা। কাশ্মীর মাঙ্গে আজাদি যদি কেউ বলে থাকে, বা রাষ্ট্রদ্রোহিতামূলক স্লোগান যদি কেউ দিয়ে থাকে, তাকে সরকার যেভাবে পারে তাকে আইনের হাতে তুলে দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ। কিন্তু যিনি নিজেকে অত্যন্ত বিদ্বান প্রাজ্ঞ বলে মনে করেন, তিনি যদি দূরদর্শনে বলেন যে এনআরএস আরজি করে আইসিসিউতে ঘুরে যেতে হবে, আইনটা নিজের হাতে তুলে নেব, তাহলে সংবিধান, আইন এগুলোর কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে? আমাকে একটা উত্তর পরিষ্কারভাবে দিন। যে আজকে দাঁড়িয়ে একজন বললেন যে দাঁত খুঁটছেন পার্লামেন্টে। আরে জ্যাকেট পরে ডুব দিইনি তো। আরে জ্যাকেট পরে যশস্বী প্রধানমন্ত্রীর মতো জলে ডুব দিইনি। আজকে আন্দোলনটা আজকে সিজেপি করেছিল 172 বার, 152 বার এই পেপার লিকের জন্য। সেইখানে কোনো রাজনীতির মধ্যে প্রবেশ না করেই বলছি যে, আবার পরিষ্কারভাবে বলছি যে রাষ্ট্রদ্রোহিতামূলক স্লোগান যদি কেউ দিয়ে থাকে, এবং সাংবাদিকদের ওপর, যারা
সংবাদ সংগ্রহ করেন, তাদের ওপর শারীরিক নির্যাতন যদি কেউ করে থাকে আমরা তার তীব্র বিরোধিতা করি। কিন্তু তার মানে এই নয় যে আজকে গুন্ডা দমন আইনটাকে সামনে রেখে আইনকে নিজের হাতে তুলে নেওয়া এবং মানে ফোরামের মাধ্যমে তাকে এনআরএস, আরজিকর, তাকে পিজিতে, আইসিইউতে ঘুরে যেতে হবে, এটা আইনটাকে নিজের হাতে তুলে নেওয়ার উস্কানিটা কে দিচ্ছে এটা আমি জানতে চাই। আমরা এইখানে জানতে চাই যে আইন তো একটা আছে ভারতবর্ষে, পশ্চিমবাংলা তার বাইরে নয়। সেই গুন্ডা দমন আইন প্রয়োগ করতে গিয়ে বিরোধীদের গলা যদি চেপে ধরা হয় নিশ্চয়ই তার বিরোধিতা করব। দেশদ্রোহিতাকে কি বাক স্বাধীনতার লাইসেন্স দেওয়া হবে? না, ডেফিনেটলি নট। আমি আগেই বলেছি। তাহলে পরে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা এই জায়গায়, একজন প্রধান রাজনৈতিক দলের প্রধান তিনি রাজনৈতিক বক্তব্য রাখছেন, তার সাথে প্রশাসনের কি সম্পর্ক? না, রাজনৈতিক দলের প্রধান বলতে পারেন না তাকে এনআরএস, পিজি, আইসিইউতে ঘুরে যেতে হবে। আজকে একজন দেশদ্রোহের সাথে কি ট্রিটমেন্ট করা হবে সেটার জন্য আইন আছে। আইনেই হবে তো বলছেন? না, উনি আইনে বলেননি। কি বললেন? উনি বলেছেন নিজেরা দরকার হলে মারবো যদি কেউ দেশের বিরুদ্ধাচরণ করেন তাহলে। তার জন্য মানুষ আছে, তার জন্য আইন আছে, ভারতবর্ষের সংবিধান আছে। মানুষের কথাই বলেছেন। হ্যাঁ, মানুষের কথাই বলেছেন। মানুষ মারবে বলে। না, মানুষের বিজেপি মারবে বলেন। আলটিমেট তো তাই, তার মানে তো তাই। না, মানুষ, আমার দেশের যে মানুষজন রয়েছেন আমরা প্রত্যেকেই ভারতীয়। আজকে যারা অ্যান্টি সোশ্যাল আর যারা এই ভারত বিরোধিতা করছে তারা তো ভারতবাসী মারবে। তার সন্তান, এটা বলুন। আর ভারত বিরোধী আগে আমরা ভারতীয়, তারপরে কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল দেখা যাবে, এটা ভারতীয়। আর অ্যান্টি সোশ্যাল হচ্ছে সমাজ বিরোধী, আর রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ সেটা সেপারেট। অ্যান্টি সোশ্যালের জন্য একটা আইন থাকবে, আর রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, বিদেশ থেকে বিদেশি শক্তির অনুপ্রবেশ ঘটিয়ে দেশে। শক্তিদা, আমি বলছি কলকাতায় তো দেখে নিলেন আপনারা প্রত্যেকেই যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলো তো একবারও কন্ডেম করেছেন। 100 বার সাংবাদিকদের মারধর আপনারা ডেফিনেটলি কন্ডেম করেছেন। 100 বার করেছেন। সিজেপির ওখানে আজাদি স্লোগান না, সিজেপির ওখানে সেখানে এসএফআই এর র্যালি, আমি বলছি না সেটা বামপন্থী, শুধু এসএফআই না, এআইডিএসও, স্টুডেন্ট ব্লক, তারপরে হচ্ছে আইসা, তারপরে হচ্ছে আজকে যখন 14 জনকে গ্রেফতার করা হচ্ছে তখন দেবব্রত দ্বারা বলছেন যে প্রমাণ দেখাও। না, এখানে বলা হয়েছে, বলছেন দেবব্রত বলা হয়েছে প্রমাণ দেখানোর ব্যাপারে। দেবব্রত দ্বারা বলছেন, তৃণমূল কংগ্রেস বলছে। আমাদের স্বরাষ্ট্র দপ্তর এতটাই কি দুর্বল? বলা হচ্ছে ডিপ স্টেটের টাকা এসছে, প্রমাণ করো। বিদেশ থেকে টাকা এসছে, প্রমাণ করো। এগুলো তো প্রমাণ করতে হবে। বৈদেশিক সহযোগিতা রয়েছে, প্রমাণ করো। এখন ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়া হচ্ছে, এখন মমতা ব্যানার্জি হেরেছেন, প্রমাণ করো। তালগোল পাকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র দপ্তর এতটাই খারাপ, বিদেশ থেকে টাকা আসছে, একটা আন্দোলনে হয়ে যাচ্ছে। এটা কি বলেছে ভারত সরকার? বলেছে এটা? তার কোনো প্রামাণ্য নথি আছে? বিদেশ থেকে এসে টাকা এসছে, কারা বলেছেন? আপনি সোর্সটা বলুন তো শুনি। অনেক রয়েছে, আপনিও দেখেন না, বলেছে আজাদি বলা হয়েছে, আপনিও বিদেশ মন্ত্রকের, আমাদের বিদেশ মন্ত্রকের তরফে কোনো কথা আছে নাকি এই প্রশ্ন? না, এগুলো তো ডিপ স্টেট সম্বন্ধে বলা হয়েছে, এখানে বসে বলে গেছে ডিপ স্টেটের টাকা এসছে, বিদেশ থেকে টেকনোলজি এসছে, বিদেশ থেকে অনেক কিছু এসছে। আরে দেশের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, সেখানে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত আন্দোলনে সাংবাদিক পেটাবে না, কখনোই না। আমরা কিসের আন্দোলন? এটা আন্দোলন তখনও দেখতে হবে, তখনও দেখতে হবে যখন আবার রাজনীতিবিদদের ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তখনও সেটা দেখতে হবে। আরে ডিমটা জনতা ছুটছেন, জনতা তার রাগ মেটাচ্ছেন, পুলিশের কাজ করছেন, তার সাথে এই আন্দোলনের কি সম্পর্ক? তখন তারা আন্দোলনের কোনো সম্পর্ক। এবার আমি একটা বিরতি দিতে হবে আমাকে। তৃণমূল ব্যাপারটাকে গুলি দিতে চাই। একটা হচ্ছে আজাদি আর একটা ডিম ছোড়া, দুটো আলাদা জিনিস। কি ডিম ছোড়া আজাদির কোনো সম্পর্ক নেই। ঠিক, আপনি সমর্থন করেন? আমরা আপনি সমর্থন করেন, বলুন না। আর ডিম ছোড়া আপনি সমর্থন করেন তো? উত্তর দিচ্ছি তো আপনাকে, অধৈর্য হয়ে পড়ছেন কেন? না, বলুন। প্রথম কথা, ধৈর্য ধরুন, বলুন। প্রথম কথা হচ্ছে আমরা অফিসিয়ালি দল থেকে বলেছি আমরা কোনো ভায়োলেন্সকে সমর্থন করি না, ডিম ছোড়া নিয়েও আমরা সমর্থন করি না। ডিম ছোড়ার জন্যে কুণাল ঘোষকে যারা ডিম ছুড়েছিল, ডিম ছোড়ার জন্য অ্যারেস্ট হয়েছে। ওরাও তো গুন্ডা, মামলা করুন, গুন্ডা দমন আইলে দাঁড়ান, ব্যাপারটা সরলীকরণ করবেন না, এটা তৃণমূল আমল নয়। তার সঙ্গে আজাদির যারা করছে, এই যে আফরোজ, স্লিপার সেলের সদস্য নিজাম, আপনি যখন বলছেন যারা স্লোগানটা শোনাই,
যারা তৃণমূলের সম্পদ, যাদের নিয়ে আপনারা 15 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, তাদের রেয়াত করবো না আমরা, তাদের পা ভেঙে বাড়িতে পাঠাবো। ওই দেখুন এখানে আরে তৃণমূলের সঙ্গে সংযোগ রয়েছে, গ্রেপ্তার হয়েছে, সেই ছবি আছে। যারা স্লিপার সেলের সদস্য, তাদের নিয়ে কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট না, জিরো টলারেন্স। তার জন্য শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন সেটাই হবে। এটা চলুন স্লোগানটা শোনাই, না শোনালে হবে না, এটা একটু চালাই আমরা। আজাদি স্লোগান শোনো। এরা স্টুডেন্ট, আমরা পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি, কোথায় আছি? এবার বলি, বলুন শক্তিদা বলুন। ব্যাপারটা আবার তোমাকে বলি যে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার যে ধরনের কথা বলছেন, একটা দলের রাজ্যের প্রধান হয়ে, একজন কেন্দ্রের মন্ত্রী হয়ে আইনটাকে নিজের হাতে তুলে নিতে বলছেন। রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করলে সাংবাদিকদের, সে চিত্র সাংবাদিক হোক বা নিউজ সাংবাদিক হোক, তাদের উপর আক্রমণ হলে আমরা ব্যর্থহীন ভাষায় আমরা তার প্রতিবাদ করছি। মানে শুধু প্রতিবাদই হয়ে যাবে আর কি, আগামী দিনেও প্রতিবাদ হবে। যথাযোগ্য চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা বলছি, কিন্তু আইনটাকে নিজের হাতে জান্তার মান্তারে আজাদি নিয়ে স্লোগান উঠেছে, রাহুল গান্ধী একটি কথাও বলেছে। যন্তর মন্ত্র, আপনি চলে যাচ্ছেন যন্তর মন্ত্রে, আপনাদের ওখানে পুলিশ যে পেলেট গান ইউজ করেছে, আপনাদের জেপি নাড্ডা, মমতা ব্যানার্জি ইউজ করেছে কাছে গিয়ে আর কত তুষ্টিকরণ করবেন আপনারা? চাইছে কেন? তুষ্টিকরণের রাজনীতি শুরু করেছিল ইন্দিরা গান্ধী। তুষ্টিকরণের রাজনীতি শুরু করেছিল ইন্দিরা গান্ধী। আজাদি জ্ঞান এদের বাড়ি তুলেছে ইন্দিরা গান্ধী, আর তাদের মানুষ করেছে এই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। সব জানা আছে। বাবরের তোষণ যুগের অবসান ঘটিয়ে কড়া শাসন দেখলেই মানে কেন এত গায়ে জ্বালা, আমি এই প্রশ্নটা রাখতে চাই। দাঁত দিয়ে নখ খুঁটে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারবে না। দাঁত দিয়ে নখ খুঁটে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারবে না। তার জন্য তো পার্লামেন্ট চালাতেই পারলেন না। আজকে দাঁত দিয়ে নখ খুঁটে আপনাদের তো এত পার্লামেন্টারিয়ান কই পাচ্ছেন? দুটো অধিবেশন, বাদল অধিবেশন শুরুই করতে পারলেন না। রাহুল গান্ধী করতেই পারলেন না। আপনি রাহুল গান্ধী সম্বন্ধে বলবেন না। আমাদের শেষ করতে হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স এটা সবার আগে ম্যান্ডেটারি। কিন্তু শক্তিদা বলছেন যে একজন প্রধান হলে তিনি বলছেন আইন হাতে তুলে নিতে, এটা তিনি বিরোধিতা করছেন। কিন্তু এই প্রসঙ্গে দাঁড়িয়ে একটা বিষয় খুব সুস্পষ্ট, যারা বারবার এই তোষণের যে ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলায় তার অবসান তো হয়েছে, এবারও যারা আবার বারবারন্ত কাজ করছেন, আমরা যারা দেশপ্রেমিকারা রয়েছি তারা তো আর চুপ করে বসে থাকবো না। ফলত সেই জায়গায় পরিস্থিতি যাতে না যায় তার জন্য আরও একবার আহ্বান করেছেন শ্রমিক ভট্টাচার্য। যদি এরপর হয় তাহলে দেশের মানুষ, হয়তো যারা দেশে থাকেন, দেশপ্রেমী যারা, তারাই ওই আবার সেই গায়ে লাগছে। যদি ডিম আবার গায়ে লাগছে, সেটা হলো জনরোষ। আমি শেষই করতে পারলাম না, আবার গায়ে লাগছে জনরোষ। আর আপনাদের উপর যদি আক্রমণে, সেটা হচ্ছে নির্দিষ্টভাবে আক্রমণ করা হচ্ছে। এটা কোনটা ঠিক বলুন? চার্জদা বলুন 30 সেকেন্ড আর আমাকে শেষ করতে হবে। তৃণমূল মানে হচ্ছে হরেক মাল 30 টাকা। পাড়ায় হরেক মাল আসে না, হরেক মাল 30 টাকা। ওরা আবার কি কথা বলছে? ঠিক আছে, বেশ, এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দেবব্রতদা, শক্তিদা, চার্লসদা, অসংখ্য ধন্যবাদ। সময় নিয়ে আমাকে শেষ করতে হবে। আগামী দিনে এই প্রসঙ্গে আরো আলোচনা করবো আমরা। প্রত্যেককে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। দেখতে থাকুন সি।